নমস্কার, তারা টিভিতে সবাইকে স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান ডক্টর অনলাইন। আর এই বিশেষ অনুষ্ঠানে আজকে আমাদের যিনি অতিথি, তার নাম হচ্ছে ডক্টর দীপঙ্কর মুখার্জি, ডিপিএম সাইকিয়াট্রিস্ট। আর এই সাইকিয়াট্রি নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান। এবং সাইকিয়াট্রি নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে, বিভিন্ন রকম শঙ্কা থাকে। সেই সবগুলো কিভাবে মোকাবিলা করা যায় সেই বিষয়ে আমরা তার সাথে কথা বলবো। এবং তিনি রয়েছেন গুডেস হসপিটালের সঙ্গে তিনি জড়িত রয়েছেন, এছাড়াও আরও বেশ কিছু হসপিটালের সঙ্গে তিনি জড়িত। এবং আলাপ করি দিই ডক্টর, আমাদের অনুষ্ঠানে অনেক এখানে আসার জন্য স্বাগত। প্রথম কথা হচ্ছে যে আপনি যে বিষয়টা নিয়ে করেন সাইকিয়াট্রি, এবং প্রাথমিকভাবে আমরা সাইকিয়াট্রি জিনিসটা কি সেইটা একটু যদি ছোট করে সাধারণ মানুষের জন্য বোঝানো যায়। কারণ সাইকিয়াট্রি নিয়ে আমরা অনেক কিছু ভেবে, জটিলতা থাকে, অনেক কিছু এসে যায় মাথার মধ্যে, অ্যাংজাইটি, ডিপ্রেশন ইত্যাদি ইত্যাদি। তো সাইকিয়াট্রি বিষয়টা কতটা স্কোপ বা কি, এইটা যদি একটু বলেন। সাইকিয়াট্রি প্রিডমিনেন্টলি ডিল করে মনোরোগ, আচ্ছা, মনের রোগের চিকিৎসক হিসেবে। এখন মনের রোগ চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখেছি দুরকমভাবে চিকিৎসা করা যায়। একরকম হচ্ছে ওষুধের সাহায্যে, যেটা আমরা সাইকিয়াট্রিস্টরা করে, আমরা হচ্ছে মেডিকেল স্পেশালিস্ট। আর কিছু আছে যেরকম টক থেরাপি, কাউন্সেলিং, সাইকোলজি, যেটা সাইকোলজিস্টরা, সেটা প্রিডমিনেন্টলি ওরা কিন্তু টক থেরাপির মাধ্যমেই একটা পেশেন্টকে ভালো করার চেষ্টা করে। আচ্ছা, তো এই দুটো হচ্ছে ব্যাপার। একটা হচ্ছে মেডিসিন, আর একটা হচ্ছে থেরাপি, কাউন্সেলিং, যেটা আমরা ভেরি কমন পার্লেন্সে যেটা আমরা কাউন্সেলিং বলে জানি, সেটা হচ্ছে বেসিক্যালি উইদিন দ্য ডোমেন অফ দ্য ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তারা এরকম পেশেন্টদের বেসিক্যালি কথার মাধ্যমে, বিভিন্ন রকম সাইকোথেরাপিউটিক মেথডস আছে, সেটার মাধ্যমে তাদের চিকিৎসা করে। এই যে মনোরোগ হয়, প্রাথমিকভাবে সিমটমগুলো কি অনেক সময় ধরা হয়তো পড়ে না, অনেক সময় ম্যানিফেস্টেশন হয়। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে, মানে আপনাদের কাছে কিরকম ভাবে আসেন মানে মানুষ যে তার মনোরোগ হয়েছে, বা আপনারা কিভাবে বুঝতে পারেন যে কোথায় কোথায় কতটা ডিগ্রি অফ মনোরোগ হয়েছে বা এই টাইপের? মনোরোগের বিভিন্ন রকমের টাইপস অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার্স আছে। তার মধ্যে সবথেকে কমনেস্ট একটা দুটোর মধ্যে যেগুলো আমরা সবথেকে পাই, সেটা হচ্ছে ডিপ্রেশন আর অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার্স। তাছাড়া বিভিন্ন রকমের ডিসঅর্ডার্স আছে, তার মধ্যে কিছু সাইকোটিক প্রবলেমস, যেগুলো স্কিজোফ্রেনিয়া হিসেবে সবাই জানে। তাছাড়া কিছু বাচ্চাদের অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বিভিন্ন রকমের সমস্যা হয়। কেউ অথবা প্রচণ্ড রাগী, তার ইমোশন কন্ট্রোল করতে পারে না, এইরকম জিনিসগুলো হয়। প্রত্যেকটাই কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে ইনিশিয়ালি আসতে পারে, এবং তার সিমটমস প্রত্যেকটা ডিসঅর্ডারেরই ডিফারেন্ট টাইপস অফ সিমটমস নিয়ে প্রেজেন্ট করে। ডিপ্রেশন সাধারণত মানসিক অবসাদ, ভেরি কমনলি আপনি যেরকম দেখেন যে একটা মানুষ যে নর্মাল অ্যাক্টিভিটিস করতে পারছিল, সাডেনলি সে উইথড্রন হয়ে গেল, সে তার নিজের লাইফ আর এনজয় করতে পারছে না, যে জিনিসগুলো করতে ভালোবাসতো সেইগুলো আর করতে পারছে না, একটা বিষণ্ণতা তাকে ঘিরে ধরেছে, সে ওকেশনালি বিকাম সুইসাইডাল যদি সেই ডিপ্রেশনটা ভেরি সিভিয়ার হয়। এই প্রত্যেকটাই কিন্তু এক একটা ডিসঅর্ডার, একটা স্পেসিফিক সিমটমস। যেরকম ডিপ্রেশনে এই সিমটমসগুলো আছে, অ্যাংজাইটিতে বিভিন্ন রকমের ফোবিক অ্যাভয়েডেন্স হয়, ভয় পায়, স্কুলে যেতে ভয় পাওয়া থেকে আরম্ভ করে মানুষের সাথে মিশতে পারে না, সোশ্যাল ফোবিয়া, এই জিনিসগুলো দেখা যায়। তারপর খুব উৎকণ্ঠাতে ভোগে, জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে একটা আছে। তো প্রত্যেকটা ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়াতে আবার অন্যরকম, সে মানুষটা ক্রমশই আস্তে আস্তে রিয়ালিটির সাথে তার বা বাস্তবের সাথে তার যোগাযোগটা আস্তে আস্তে ছিন্ন হয়ে যায়। সে একটা নিজের জগতে একটা বাস করতে আরম্ভ করে, বিভিন্ন অবাস্তব চিন্তা তার মাথার মধ্যে ঘিরে ধরে, অবাস্তব চিন্তা আরম্ভ করতে পারে। এই জিনিসগুলো কিন্তু স্কিজোফ্রেনিয়ার টিপিক্যাল সিমটমস। তো প্রত্যেকটা ডিসঅর্ডারের ডিফারেন্ট সেট অফ সিমটমস আছে। কখনো পেশেন্ট আমার কাছে মানসিক অবসাদ নিয়ে আসে, কখনো তার বাড়ির লোক তাকে নিয়ে আসে যে তার যেন মানুষটার একটা ব্যবহারিক পরিবর্তন হচ্ছে, সে যেন আগের মতো নেই, আস্তে আস্তে সে রিয়ালিটির সাথে তার কন্ট্যাক্ট লুজ করছে, এরকম। বা কেউ আসে উৎকণ্ঠার জনিত বিভিন্ন প্রবলেম নিয়ে, সে অথবা নর্মাল লাইফ লিড করতে পারছে না, তার জন্য সে অথবা তার স্কুলে যেতে পারছে না ডিউ টু স্কুল ফোবিয়া, বা জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য ও নর্মাল
যে পোটেনশিয়ালটা অ্যাচিভ করতে পারছে না, তাই জন্য প্রত্যেকটা ডিসঅর্ডারের প্রত্যেকটা সেট অফ সিমটমস এরকম ভাবে প্রেজেন্ট করে। মোটামুটি কমনলি এই সিমটমসগুলোই নিয়ে আসে আমাদের কাছে। ডিপ্রেশন দিয়ে যদি অনেকেই করি, অনেকেই ডিপ্রেশন নিয়ে কথা বলছেন আজকাল আরো বেশি হয়েছে ডিউ টু স্ট্রেস বা নানা রকম যে বাহ্যিক কারণ রয়েছে সেগুলো রয়েছে। তো এই যে স্ট্রেস রিলেটেড বা ডিপ্রেশন, আমি অ্যাজ আ হোল ডিপ্রেশন হিসেবে বলছি, কিভাবে মানে ট্রিটমেন্ট বা সিমটমস যেগুলো রিলেটেড হয়, তারপরে ট্রিটমেন্টটা কিভাবে হয় সেগুলো নিয়ে আপনারা যদি বলেন, বা যারা আসছেন বা যারা হয়তো বুঝতে পারছেন না কিন্তু ডিপ্রেশনে রয়েছেন, বা যারা মনে করছেন যে ঠিক আছে এর মধ্যেই থাকি, এর বাইরে যাব না, চিকিৎসার দিকে যাব না, সেইভাবেই থাকবে, সেই ব্যাপারটা নিয়ে যদি একটুখানি বলেন। সমীর, ভেরি রেলিভেন্ট অ্যান্ড প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিরম ভাবে আমরা চিকিৎসা করব আর কিরম ভাবে তারা প্রেজেন্ট করছে। এক নম্বর হচ্ছে কিরম ভাবে প্রেজেন্ট করছে, যেটা আমি বললাম একটা বিষণ্ণতা তাকে ঘিরে ধরে, কিন্তু ডিপ্রেশনকে আমাদের সেপারেট করতে হবে ফ্রম মিয়ার স্যাডনেস। স্যাডনেস হতে পারে খুব ট্রানজিয়েন্ট একটা পিরিয়ডের জন্য, একটা কোনো আঘাত পেলাম, কোনো ব্রেকআপ হলো, কোনো পরীক্ষায় ফেল করলাম, কোনো চাকরি চলে গেল, এই যে এই স্ট্রেসগুলো আমাদেরকে একটা মানে ট্রানজিয়েন্ট পিরিয়ড অফ স্যাডনেস একটার মধ্যে আসার করতে পারে। কিন্তু ডিপ্রেশনটা কিন্তু অনেক লং লাস্টিং, এবং ডিপ্রেশনে আরও কিছু সিমটমস যেগুলো দেখা যায় তার কয়েকটা বলছি। নাম্বার ওয়ান, তার মানুষটার এক নম্বর হচ্ছে যে প্রচন্ড একটা যেন এনার্জেটিক একটা মানুষ, সে তার এনার্জিটাই চলে গেল, তার মোটিভেশনটাই চলে গেল, সে সুইসাইডাল হয়ে গেল, সে তার কিছু ভেজিটেটিভ ফাংশনস আমরা বলি, যে এর মধ্যে খাওয়া বা ঘুম এইগুলো সাফার করতে আরম্ভ করো, তার ব্রেনে যে কর্মক্ষমতা ছিল আগে, যত তাড়াতাড়ি ওর ব্রেন কাজ করতো, সেটা যেন একটা কুয়াশাবৃত হয়ে গেল, একটা ব্রেন ফগ সেটেল করলো। সবকিছু একটা কনস্টিলেশন অফ সিমটমসকে যখন আমরা দেখতে পারি এবং সেটা লাস্ট করে, সেটা 1-2 দিন লাস্ট করলে হবে না, অ্যাটলিস্ট ফর এ পিরিয়ড অফ 2 উইকস যখন লাস্ট করে বা ইভেন মোর, তখন, এবং সেটা এতটাই সিভিয়ার যে একটা তার আগের কর্মক্ষমতার থেকে সে অনেক কম কর্মক্ষমতার স্টেজে চলে গেল, এবং তার পারস্পরিক সম্পর্কে সেইগুলো প্রচণ্ডভাবে এফেক্ট করতে আরম্ভ করলো, তার ইন্টারপার্সোনাল রিলেশনশিপস এফেক্ট করতে পারলো, তখন আমরা কিন্তু এই লেভেলটা ডিপ্রেশন বা মানসিক অবসাদ দিই। এর চিকিৎসার দিক থেকে আমরা যদি সেরকম সিভিয়ার না হয়, আমরা যেরকম আমরা বললাম ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে ইনিশিয়ালি তারা যেতে পারে। তাদের কিছু মেথডস অফ সাইকোথেরাপি আছে, তার মধ্যে একটাকে বলা হয় কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যে ওর ভুল চিন্তাগুলো এবং ভুল বিহেভিয়ারগুলো কিরমভাবে ওর কন্ট্রিবিউট করছে টু ডিপ্রেশন, সেই জিনিসগুলোকে অন্তত একটু ইমপ্রুভ করার চেষ্টা করেন ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা। যখন সেটাতে রেসপন্স খুব একটা ভালো দেখা যায় না, দে ইউজুয়ালি কাম টু দ্য সাইকিয়াট্রিস্ট, যারা কিনা মেডিসিনের সাহায্যে চিকিৎসা করে। এবং মেডিসিন আমাদের এখনকার যুগে দেয়ার ইজ আ ওয়াইড স্পেকট্রাম অফ ডিফারেন্ট টাইপস অফ মেডিসিনস, যেটা কিনা বিভিন্ন ক্লাস অফ ডিপ্রেশন, মানে ডিফারেন্ট টাইপস অফ ডিপ্রেশনে কাজ করে, এবং সেই ডিপ্রেশনের মানুষটা সেই ওষুধগুলো খেয়ে তার নর্মাল লাইফস্টাইল, নর্মাল কাজকর্ম সব কিছুই করতে পারবে, এবং সে বেসিক্যালি অ্যাটলিস্ট কিছুদিনের মধ্যে এক্সপেক্ট করতে পারে যে যথেষ্টভাবে ইমপ্রুভ করবে। এবং আরেকটা জিনিস আমরা অ্যাসিওরেন্স দিই যে মেডিসিনসগুলো ওয়ান্স দে গেট স্টার্টেড, ইট ইজ নট মানে নেসেসারি যে সেটা সারা জীবনের জন্য সেই ওষুধগুলো খেতে থাকতে হবে। এই প্রশ্নটা এই জায়গাতেই অনেকেই একটা প্রশ্ন করে যে ধারণা যে এই যেহেতু এটা মনোরোগের সংক্রান্ত বিষয়, ডিপ্রেশনের ওষুধ খেতে শুরু করলে বোধহয় কন্টিনিউ সারা জীবন খেয়ে যেতে হবে, একটা ভয় নিয়ে অনেকে, এইটাই হচ্ছে ব্যাপার, অনেকে ভয় নিয়ে আসতেই চায় না, হয়তো তাদের ডিপ্রেশন হয়েছে বা অ্যাংজাইটির যে প্রবলেমগুলো আছে সেটা আমি আসছি একটু পরে, তারা হয়তো ভাবছে যে এই ওষুধটা দেবে, হয়তো নার্ভের ওষুধ দেবে, আমাকে সারা জীবন খেয়ে যেতে হবে, যদি সেরেও যাই বা না সেরে যাই হবে কি হবে না, এই দ্বিধাগুলো ভীষণভাবে কাজ করে। তো মানে আমার এক পরিচিত মধ্যে আমি এরকম দেখেছিলাম যে তার হয়তো খাওয়াটা ঠিক সময় হচ্ছে না, বিভিন্ন সময় ঘুমিয়ে পড়ছে, দিনের এমন একটা সময় হয়তো বাজার করতে গেছে, তারপরে এসে ঘুমিয়ে পড়ছে। ডিপ্রেশনের এইগুলো কি ডিপ্রেশনের মধ্যে পড়ে? এবং যে কথাটা আপনি বললেন যে ওষুধের ব্যাপারটা, যে অনেকে বলে ওষুধ নির্ভর হয়ে যাবে, ওষুধের ওপর আর ডিপেন্ডেন্সি চলে আসবে, এইটা যদি আপনি একটুখানি ক্লিয়ার করেন। শ্যামারিদা, আপনি বললেন যে ঘুমিয়ে পড়েছে, সেটা হয়তো একটা ওষুধের সাইড এফেক্টও হতে পারে, আচ্ছা, এবং সেটা হয়তো বা তার নিজের ডিপ্রেশনের একটা সিমটম হতে পারে। এখন ওষুধের যদি সাইড এফেক্টগুলোর জন্য এটা হয়, তাহলে আমরা অফকোর্স উই ক্যান চেঞ্জ টু সাম বেটার অল্টারনেটিভ, অন্য ওষুধ দিয়ে ট্রাই করতে পারি।
আর সেকেন্ড, আপনি যে প্রশ্নটা করলেন যে আপনার এই ডিপ্রেশনের ওষুধগুলো নার্ভের মধ্যে কাজ করে এবং সেটা কি লাইফ লং খেয়ে যেতে হবে কিনা, নট নেসেসারিলি। আমরা সাধারণত আরেকটা জিনিস ডিপ্রেশনের ট্রিটমেন্টের মধ্যে ইনক্লুড করি, তার মধ্যে কিছু লাইফস্টাইল চেঞ্জেস আনি। লাইফস্টাইল চেঞ্জেস বলতে যেরকম মানে হি শুড লার্ন টু টেক কেয়ার অফ হিমসেলফ, তার মধ্যে এক্সারসাইজ ইনকর্পোরেট করা, হেলদি লাইফস্টাইলস ইনকর্পোরেট করা, কিছু কিছু মানে সাইকোথেরাপির যে সাজেশনসগুলো সেইগুলোকে ওর লাইফস্টাইলের মধ্যে অ্যাডপ্ট করা, যেরকম ঠিক সময় ঘুমোতে যাওয়া, ঠিক সময় ওঠা, এই যে সাটল চেঞ্জেস ইন লাইফ, এই জিনিসগুলো করলেই কিন্তু ডিপ্রেশন অনেকাংশেই কিন্তু ইমপ্রুভ করে বাই ইটসেলফ। ইট ইজ নট নেসেসারিলি যে সবসময় মেডিসিন দ্বারাই আমাকে ডিপেন্ড করতে হবে ইমপ্রুভ করার জন্য বা সাইকোথেরাপি। মানে আমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমি একটা ভালো জীবন পেতে চাই, কিন্তু সেটা কিন্তু অটোমেটিক্যালি আসবে না, সেটার জন্য আই হ্যাভ টু ওয়ার্ক ফর দ্যাট। আমাকে পার্সোনাল মানে যে ইন্ডিভিজুয়াল আছে সে নিজেও যেন অনেকটা টাইম ইনভেস্ট করে টু হিজ ওন বডি অ্যান্ড মাইন্ড, কারণ একটা হেলদি বডি থেকেই কিন্তু একটা হেলদি মাইন্ড হয়। এটা গ্রিক ফিলসফার্সরা আগে বলতো, এবং এটাই হচ্ছে যে আমরা যত করে চেষ্টা করব যে নিজের লাইফটাকে হেলদি করার জন্য বাই মেকিং আওয়ার বডি হেলদি, সো দ্যাট আওয়ার মাইন্ড অলসো বিকামস দ্যাট মাচ হেলদি। একটু যদি বয়স বেড়ে যায় তাদের ক্ষেত্রে যখন ডিপ্রেশন আছে তখন তারা হয়তো কন্ট্রোল করতে পারছেন না, তাদের ডিপেন্ডেন্সি আছে, বা বয়সকালে যেটা 65+, 70 ইয়ার্স ওল্ড বা 72-3 ইয়ার্স ওল্ড, এইরকম ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তো সাপোর্ট একটা দিতে হয়। হ্যাঁ, সাপোর্ট দিতে হয়, কিন্তু অনেক বয়স্ক লোকেরাই কিন্তু এই হেলদি লাইফস্টাইলগুলো অ্যাডপ্ট করে দে আর অ্যাবসলিউটলি ফাইন। অ্যান্ড এই হেলদি লাইফস্টাইলগুলো হয়তো বা এই বয়স্ক লোকেদের ডিপ্রেশন ছাড়াও অনেক অনেক আলাদা প্রবলেমসগুলো থেকে অন্তত তাদেরকে রক্ষা করছে। তার মধ্যে ডিমেনশিয়া ইটস অলসো আনাদার মানে ডিসঅর্ডার, যেটা আমরা সাইকিয়াট্রিস্টরা ইনভলভড হই। সেই জিনিসটা থেকে মানে শারীরিক মুভমেন্ট ইটসেলফ, এটা নিয়ে প্রচুর নিউরোলজিস্টরা এবং নিউরোসায়েন্টিস্টরা কাজ করেছে, যে দেখা গেছে দ্য ওয়ান থিং দ্যাট মেক্স আ হিউজ ডিফারেন্স ইন টার্মস অফ প্রিভেন্টিং ডিমেনশিয়া হচ্ছে শারীরিক মুভমেন্ট। শারীরিক মুভমেন্ট কিরম করে হবে? জাস্ট এক্সারসাইজ ইওর বডি। যদি ভালো না লাগেও কিছুক্ষণ অন্তত ইনভেস্ট করুন, আস্তে আস্তে ওই জিনিসটা এতটাই আপনার ভালো লাগতে আরম্ভ করবে, ইউল গেট হুক টু ইট। এটাই একটা নেশার মতো জিনিস হয়ে যাবে যে আমি এক্সারসাইজ করলে আই এম স্টেইং অল দ্যাট ওয়েল। দ্যাট ইজ দ্য ন্যাচারাল অ্যান্টিডিপ্রেসেন্ট। সেই জিনিসটাকে আমাদের লাইফস্টাইলের মধ্যে ডিমেনশিয়ার এটা একটা বড় কারণ, আজকালকার দিনে আরো বেশি যেটা বাড়ছে। ডিমেনশিয়া পেশেন্টদের সংখ্যা আরো বেড়ে যাচ্ছে এবং ডিপ্রেশন ইজ ওয়ান অফ দ্য রিজন। অ্যাবসলিউটলি। ডিপ্রেশন যদি আর্লি, প্রত্যেকটা ডিপ্রেশনের এপিসোড কেন আমরা চিকিৎসা করতে চাই? একটা লং লাস্টিং, ইটস আ সেলফলি লিমিটিং ডিসঅর্ডার। হ্যাঁ, মাঝে হয়তো বা ডিপ্রেশন থেকে নিজেই সে মানুষ রিকভার করে যাবে, হয়তো বা সেটা সময় লাগবে কিন্তু রিকভার করবে। কিন্তু যতটা আমরা ডিপ্রেশনটাকে লাস্ট করতে দেবো ইন দ্যাট পার্টিকুলার ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা এপিসোড অফ ডিপ্রেশন একটা নিউরোটক্সিক, একটা এই টার্মটা ইউজ করে, ইটস নিউরোটক্সিক, মানে নার্ভগুলোকে ব্রেনের কিন্তু ডিজেনারেট করায়, নার্ভের ওপর একটা অ্যাডভার্স একটা ইনফ্লুয়েন্স করে। তাই না? প্রত্যেকটা এপিসোড অফ ডিপ্রেশন, প্রত্যেকটা এপিসোড অফ সাইকোসিস অলসো, প্রত্যেকটাই কিন্তু ট্রিট করা এতটাই দরকার যাতে করে না লং লাস্টিং কিছু ব্রেনকে পার্মানেন্ট কিছু ড্যামেজ করে দেয়। প্রত্যেকটা এপিসোডই তাই করতে পারে। বয়স্কদের কথা বললাম, কম বয়সীদের ক্ষেত্রেও আজকাল খুব টেন্ডেন্সিটা বেড়ে গেছে এবং ডিপ্রেশন থেকে অনেক রকম সিরিয়াস ফ্যাটালিটিস হয়ে যাচ্ছে। কেউ আত্মহত্যার চেষ্টা করছে বা তার মনে হচ্ছে যে আমার সুইসাইড করলেই বোধহয় ভালো হবে, এই জীবন এই নয়, নানা রকম ট্রমা থেকে হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার কি সাজেশন হবে এবং আপনার ট্রিটমেন্ট অফ ইয়েটা কি বলবেন? এটা মেনলি হয় সাম্যজিৎ, সেটা হচ্ছে আজকালকার পপুলেশন, আজকালকার ইয়াঙ্গার জেনারেশন, অনেকে হাতের কাছে অনেক কিছু পায়, সেটা যখন পাচ্ছে না, যেমন মোবাইল, বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় হয়, মাঝারি বয়স অনেকের ক্ষেত্রে হয়, অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে হয়, মোবাইল ফোন হাতে পেয়ে গেছে, হয়তো তাকে দেওয়া হচ্ছে না, বিভিন্ন কারণেই দেওয়া হচ্ছে না। তারপর সে তখন তার মধ্যে একটা জেদ চলে এলো, তার মধ্যে একটা নেগেটিভ ইয়ে চলে এলো, একটা স্টাবার্ননেস চলে এলো। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটু বয়স মানে 16-17 বছর কি 20 বছরের আশেপাশে অনেকে আছে যাদের মধ্যে ওই সুইসাইডাল টেন্ডেন্সিগুলো চলে আসছে। অ্যাবসলিউটলি সম্মজিৎ। যেটা হচ্ছে যে যখন আমরা বাচ্চাদেরকে এরকম রিওয়ার্ডসগুলো দিচ্ছি, তাদের একটা প্রচণ্ড মনের মধ্যে আনন্দ একটা হচ্ছে, কিন্তু সেটা খুব ট্রানজিয়েন্ট।
পরক্ষণে যখন সেই জিনিসটা যখন তার কাছে পুরনো হয়ে যাচ্ছে এবং সেটা যখন ওই রিওয়ার্ডটা আবার সেই প্লেজারটা আবার সে পাচ্ছে না, তখন তার কাছে একটা বিরাট একটা হি ইজ বেসিক্যালি ফিলিং ভেরি লেট ডাউন, তখন একটা ডিপ্রেশন চলে আসছে। কিন্তু কোন মানুষ এরকম কন্টিনিউয়াসলি ব্রেনকে এরকম রিওয়ার্ড দিয়ে যেতে পারে? এই রিওয়ার্ড মেকানিজমটাই কিন্তু আমাদের ব্রেনকে আনন্দে রাখে, প্লেজার ফিল করায়। কিন্তু এই প্লেজারটা যদি এই জিনিসগুলো একটা মেটেরিয়াল জিনিস বা কিছু কনজিউমার রিলেটেড প্রোডাক্টস থেকে আসতে আরম্ভ করে, তাহলে তো তার নিজের ভেতরে কোনো ইন্টারনাল কোনো স্ট্রেংথ থাকছে না নিজেকে রিকভার করানো ফ্রম আপসেটস। এটাকে আমরা বলি রেজিলিয়েন্স। রেজিলিয়েন্ট বলতে একটা কিছু খারাপ সময়ের সাথে ঝুঁজবার ক্ষমতা। পৃথিবীতে মানুষ জানে যে মানুষের জীবন কিন্তু একটা সেম মানে একটা সেম লেভেলে যেতে পারে না, তার চড়াই আছে, তার উতরাই আছে, কখনো ভালো থাকবে, কখনো খারাপ থাকবে। এই যে খারাপ সময়গুলোকে মোকাবিলা করার জন্য যে আমাদের ইন্টারনাল রিসোর্স, সেটাকে আমরা বলি রেজিলিয়েন্স। সেই রেজিলিয়েন্সটা যদি ছোটবেলা থেকে বাচ্চাদের মধ্যে ইনকালকেট করা হয়, বয়সকালে সেটা দেখবেন যে প্রচণ্ডভাবে তাকে সারা জীবনটাকে কাটানোর জন্য হেল্প করছে। তার কারণ ঝুঁজবার ক্ষমতাটা, তার ডিসঅ্যাপয়েন্টমেন্টসগুলোকে তার স্ট্রাইডে নেবার ক্ষমতাটা তার ছোটবেলা থেকেই জন্মেছে। এবং এই রেজিলিয়েন্সটা আমাদের ছোটবেলা থেকেই কিন্তু বাচ্চাদের মধ্যে ইনকালকেট করতে হবে। এক্ষেত্রে আপনি যেমন বলছেন মেডিকেশনস একটা উপায়, আর কি কি হতে পারে যেগুলো প্রিভেন্ট করা যায়? হয়তো রোগটা এসে গেল, তখন আমরা তার কিওর করার চেষ্টা করছি, কিন্তু অনেকে প্রিভেনশনের চেষ্টাও কি দরকার নয়? এটাই হচ্ছে খুব এনরিচিং। ছোটবেলা থেকে খুব ভালো এনরিচিং একটা এনভায়রনমেন্টের মধ্যে যদি বড় হয় সে, যেখানে তার খুব ভালো রকম পজিটিভ কিছু এক্সপিরিয়েন্সেস হতে থাকে, তাহলে কিন্তু আমরা মানুষ হিসেবে কিন্তু উই আর আ সাবজেক্ট অফ আওয়ার মেমোরিজ। আমাদের মেমোরিজগুলো যদি ভালো ভালো থাকে, তাহলে কিন্তু আমরা চট করে এরকম ডিপ্রেশনের শিকার হব না। কারণ আমরা জানি যে আমাদের ভালো যেরকম ফিলিংসগুলো নিয়ে আসার জন্য আমরা পদ্ধতিগুলো বেসিক্যালি আমরা শিখতে পারছি ছোটবেলা থেকে। তার মধ্যে একটা আমি বলবো যে ছোটবেলা থেকে আমি খুবই বেশি একটা স্ট্রেস করছি, যদি খেলাধুলো, হবি, এক্সারসাইজ, গেমস, যেটা এখন অনেকটা অংশেই কিন্তু কমে গেছে, আজকালকার দিনে কমে গেছে। সবাই ঘরে একদম বদ্ধ ঘরের মধ্যে চলে আসছে, একটা বদ্ধ অ্যাটমসফিয়ারের মধ্যে চলে আসছে, যাতে খোলা হাওয়ার ব্যাপারটা নেই, সেই নিজেকে স্প্রেড করার ব্যাপারটা কমে গেছে। এটাই কি একটা বড় কারণ নয়? অ্যাবসলিউটলি। ব্রেনের কাজ হচ্ছে বেসিক্যালি মানুষের সাথে কিন্তু নিজেকে সংযোগ স্থাপন করা। ব্রেন হচ্ছে এমন একটা জিনিস থেকে তৈরি হচ্ছে, যে জিনিস থেকে কিন্তু আমাদের এই চামড়াটাও তৈরি হচ্ছে, স্কিনের যেরকম কাজ হচ্ছে এই পৃথিবীর সাথে ইন্টারফেস করা, ব্রেনেরও কাজ হচ্ছে কিন্তু বেসিক্যালি পৃথিবীর সাথে এনগেজ করা। ব্রেন যদি সেই কাজটা না করতে পারে, তাহলে কিন্তু ব্রেন তার নিজের ফাংশনটা কিন্তু সে করছে না, এবং সেই ফাংশন থেকে না করার জন্য ব্রেন কিন্তু বেসিক্যালি তার বিভিন্ন রকমের এই অসুখের কবলে পড়ে যেতে পারে। এটাই হচ্ছে ব্রেনের কাজ, হচ্ছে পৃথিবীর সাথে মোর অ্যান্ড মোর এনগেজ করা। ডক্টর, ডিপ্রেশন নিয়ে মোটামুটি একটা ধারণা এলো। এবার অ্যাংজাইটি যদি আসে, এই অ্যাংজাইটির প্রবলেমগুলো অনেক কিছু থাকে, যে কোথাও যেতে ভয় করছে, কোথাও একটা প্যালপিটেশন মতন হচ্ছে, আজকে খেতে ইচ্ছে করছে না, চান করতে ইচ্ছে করছে না, কিছু একটা অ্যাক্টিভিটি যেগুলো রেগুলার অ্যাক্টিভিটি সেগুলো করতে ইচ্ছে, এগুলো কি তার মধ্যে পড়ে? হ্যাঁ, ডিপ্রেশন এবং অ্যাংজাইটি দুটোই কিন্তু খুব কাছাকাছি, এবং ইনফ্যাক্ট ওর ট্রিটমেন্টও কিন্তু একই, মোটামুটি প্রিডমিনেন্টলি ওষুধ দিয়ে আমরা করি, যখন আমরা ওষুধ দিয়ে তার চিকিৎসা করি। অ্যাংজাইটি এই জিনিসটা কিন্তু বেসিক্যালি আসে বিভিন্ন রকমের অ্যাভয়েডেন্স বিহেভিয়ার থেকে। একটা জিনিসকে ফার্স্টে কেউ যদি অ্যাভয়েড করতে আরম্ভ করে, সেই জিনিসটা তার পরবর্তীকালে যখন সে করতে যাচ্ছে, সে প্রথমকার যে অ্যাভয়েডেন্ট বিহেভিয়ারটাই কিন্তু তাকে মনে করে দিচ্ছে তুমি এই কারণে অ্যাভয়েড করেছিলে। তার মধ্যে একটা ভয় সঞ্চার হচ্ছে, এবং তার জন্য সে সেকেন্ড টাইম অ্যাভয়েড করছে, এবং সেই জিনিসটাই, সেই বিহেভিয়ারটাই বারবার করতে করতে এই জিনিসটা কিন্তু এই পার্টিকুলার ম্যালঅ্যাডাপটিভ বিহেভিয়ারটা তার মধ্যে একদম ঢুকে যাচ্ছে। সেটা যদি ফার্স্ট টাইম সে যদি তার মেমোরির মধ্যে থাকতো, সে সাকসেসফুলি ওই জিনিসটাকে করেছে বা নেগোশিয়েট করেছে, তাহলে কিন্তু ভয়টা ইন দ্য ফার্স্ট প্লেস ঢুকতো না, এবং পরবর্তীকালে সেই জিনিস নিয়ে তার ফোবিয়া কিছুই হতো না। তো এই ভয়টা, যখন কারোর কিছু ভয় যখন ইনিশিয়ালি কিছুর ব্যাপারে যখন ডেভেলপ করে, সেই জিনিসটা কিন্তু তাকে এনকারেজ করা উচিত, সেই জিনিসটা যেন বারবার তাকে করানো।
তাতেই ওর ভয় কাটবে। এটা নিয়ে একটা মার্ক টুয়েন সুন্দর কথা বলেছিল, সেটা বলতে পারি যে ডু দ্য থিংস ইউ ফিয়ার মোস্ট অ্যান্ড দ্য ডেথ অফ ফিয়ার ইজ সার্টেন। যে জিনিসটা তুমি ভয় পাচ্ছ সেই জিনিসটাই বারবার করো, তাহলে কিন্তু আপনার ভয়টা আপনিই চলে যাবে। মানে এই সময় তো চিকিৎসককে কাছে আসতে হবে, কারণ হ্যাঁ। নিজের থেকে তো সে পারছে না, সে তো বারবার দেখছে যে না আমি আজকে খেতে পারবো না, এই জিনিসটা খেতে পারবো না, আমি আজকে স্নান করতে যেতে পারবো না, আমি আজকে কাজে বেরোতে পারবো না, খেলতে যেতে পারবো না, বা যে কোনো অ্যাক্টিভিটি একটু বাইরে যেতে পারবো না, হাঁটতে পারবো না, আমার হাঁটতে গেলেও মনে হচ্ছে যে কাঁপুনি আসছে, শরীরে কাঁপুনি আসছে। এই জায়গাটাই কি যে ট্রিগার যে এইবারে চিকিৎসকের প্রয়োজন? একদম। এবং একদম, আর কি absolutely। হতে পারে মানে এই জিনিসটা প্লাস কোথাও লিফটে গিয়ে তার মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, মেট্রো স্টেশনের মধ্যে গিয়ে তার মনে হচ্ছে যে সে মেট্রো স্টেশনের মধ্যে তার একটা প্যানিক স্ট্রিকেন হয়ে যাচ্ছে, তার দম বন্ধ হয়ে আসছে। তো এই প্রত্যেকটাই কিন্তু যে সাজেস্ট করে যে এরপরে কিন্তু তার কোনো একটা বিশেষ কোনো সমস্যা প্রফেশনালের কাছে সমস্যা আছে, প্রফেশনালের কাছে গিয়ে সাহায্য চাওয়া উচিত। এই জিনিসটাকে প্রথম থেকেই যেন বাড়তে না দেওয়া হয়। ওকে, এটাই একটা বড় এবং জায়গা। এটার জন্য খুব ভালো থেরাপি আছে। সাধারণত আমরা এর জন্য অ্যাংজাইটি ডিসঅর্ডার্স গুলোর জন্য সবসময় যে ওষুধ লাগে তা না, বিহেভিয়ারাল থেরাপি, যে সিস্টেম্যাটিক্যালি তাকে আস্তে আস্তে ডিসেন্সিটাইজ করা, যে হয়তো লিফটের কাছে সে গেল না, ঢুকলো না, কিন্তু লিফটের সামনে গেল, তার থেকে ফেরত এলো। স্কুলের যে বাচ্চার ফোবিয়া হচ্ছে যেতে, সে অথবা স্কুলের মধ্যে ঢুকলো না, কিন্তু স্কুলের গেট থেকে সে প্রথম কয়েকদিন ফেরত এলো, তারপর আস্তে আস্তে ব্যাপারটা ইজিয়ার যখন হতে গেল, নেক্সট টাইম হি ভেঞ্চার্স ইনটু দ্য স্কুল। এই করতে করতে আস্তে আস্তে দেখা যায় যে ভয়টা কিন্তু কাটানো যায় উইদাউট এনি মেডিকেশন, জাস্ট উইথ এরকম বিহেভিয়ার থেরাপি। এই ছোটদের ক্ষেত্রে বলি, শিশুদের ক্ষেত্রে তারা তো এক্সপ্রেস করতে পারছে না, কিন্তু তার ভয় স্কুলে যাবে না, বা কোথাও একটা যাবে না, পড়তে যাবে না, বা কিছু একটা হবে, কোথাও একটা তার মধ্যে ভয় ঢুকে গেছে। তো এক্ষেত্রে পরিবারের বাবা মাদের ভূমিকাটা কোথায় এসে যাচ্ছে, বা পরিবারের লোকেদের ভূমিকা, যেটা আমি একটু আগে বলছিলাম যে সুইসাইডাল টেন্ডেন্সি এসে যাচ্ছে, তাতে একটা পরিবারের ভূমিকা থাকছে, বাবা মায়ের ভূমিকা থাকছে, এইটা যদি আপনি একটু বলেন। বাবা মা এক নম্বর হচ্ছে যে তাকে ফোর্স না করা, যে তাকে জোর করে যেতেই হবে। যেরকম আমি বললাম স্কুলে যাবি না, ঠিক আছে, আজকে অন্তত স্কুলের গেট থেকে আমরা ঘুরে আসি, সেরকম ভাবে আস্তে আস্তে সিস্টেম্যাটিক একটা ডিসেন্সিটাইজেশন করা, যে ভয়টা আস্তে আস্তে যাতে কাটে। আর যদি তাতেও না হয়, একটা প্রফেশনাল হেল্প নেবা, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে ফার্স্টে যাক। হয়তো এই জায়গাটা একটু ইন্টারাপ্ট করলাম, হয়তো এই জায়গাতেই বাবা মারা ভাবেন যে শাসন করতে, তার জেদের কাছে আমরা করবো না, স্কুলে যেতে চাইছে না কেন, যেতেই হবে, না, তোমার ভয়টা কাটাতে হবে, এই একটা কমন ধারণা থেকেই যায়। বা কেউ হয়তো খুব মানে খুব উত্তেজিত ব্যবহার করছে, তাকে আমরা সেভাবে বকাবকি করছি যে কেন এটা করছো, ইনস্টেড অফ হয়তো অন্যভাবে তাকে বলা যেত, কিন্তু একটা স্বাভাবিক প্রবৃত্তি এসে যায় বকে ধরে মেরে ধরে একটা কিছু করা। তো এই জায়গাগুলো একটা তো টাসেলের জায়গায় এসে যায়, এটা কনফ্লিক্টের জায়গায় এসে যায়, এবং সেক্ষেত্রেও কি এই জিনিসগুলো আরো বাড়তে পারে, বা কি হতে পারে? অ্যাবসলিউটলি। যখনই আপনি বকাঝকাতে ইন্ডালজ করছেন বাচ্চাদের, তখনই তার যে জিনিসটা আমি বললাম যে পজিটিভ এক্সপিরিয়েন্স যেগুলো ছোটবেলা থেকে হওয়া উচিত ছিল, সেই জিনিসগুলোর কিন্তু খামতি থেকে গেছে। এই পজিটিভ এক্সপিরিয়েন্স গুলোর বদলে কি হচ্ছে, নেগেটিভ এক্সপিরিয়েন্সেস গুলো হচ্ছে। নেগেটিভ এক্সপিরিয়েন্স গুলোই কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে একটা ডিপ্রেসিভ স্কোর একটা বাচ্চার মধ্যে তৈরি করতে পারে। এক্স্যাক্টলি, যে ও জানলো যে এরকম যদি করি তাহলে আমাকে পৃথিবী এবং সমাজ শাসন করবে, শাসনের জন্য আমার মন খারাপ লাগবে, এবং ওই রকম ভাবেই ও চিন্তা করতে আরম্ভ করলো, শাসনটাকে ভয় পেতে আরম্ভ করলো, এবং এই জিনিসটা ওকে বেসিক্যালি ওর মনের একটা বিষণ্ণতা আনলো, যেটা কিনা পরবর্তীকালে এতটাই বেড়ে যেতে পারে যেখানে অথবা একটা ফুল ব্লোন একটা ডিপ্রেশন অ্যাপিয়ার। সেই সময় মানে আপনাদের ভূমিকাটা এখানে এসে যাচ্ছে, এবং সেইখানেই তখন আসতে হবে। একদম এক্স্যাক্টলি, মানে এটা সবার ক্ষেত্রে একটা প্রযোজ্য, যে বাবা মাদের ক্ষেত্রেও যেমন, এবং যে ইন্ডিভিজুয়াল যার এই জায়গায় এসছে, সেটাই কিন্তু এই সময়টা কিন্তু একটা বড় সময়, যে প্রিভেনশনের জায়গাটা পেরিয়ে এসছি আমরা, একটা ক্রিটিক্যাল পয়েন্টে এসছি, যেখান থেকে টাইম বমের মতন একটা ব্যাপার, সেখানেই আপনাদের তো প্রয়োজন, এবং সেইটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে সবটাই যে আমরা সরল রেখায় ভেবে নেব যে এইটা করলে এইভাবে ট্রিটমেন্ট দিলেই হয়তো হয়ে যাবে, কিন্তু সেটা বোধহয়, যেটা ডাক্তারবাবু বলছিলেন, যে ওই জায়গাটা খুব সেন্সিটিভ এবং খুব কেয়ারফুলি বোধহয় হ্যান্ডেল করাটা খুব ইম্পর্টেন্ট, এবং পরিবারের সবার কাছেই সেটা জরুরি দরকার। এরপরে যদি বলি স্কিজোফ্রেনিয়া, যেটা আপনি বললেন থার্ড ব্যাপারটা, এটার সঙ্গেই জড়িত কিছু কিছু ব্যাপার তো থেকেই যায়, কমন একটা ব্যাপার থাকে। তো সেই জায়গা থেকে স্কিজোফ্রেনিয়াটা কিভাবে হচ্ছে এবং তার ট্রিটমেন্টের ব্যাপারগুলো যদি একটু বলেন। স্কিজোফ্রেনিয়াটা যেটা আমরা জানি, যে স্কিজোফ্রেনিয়া বেসিক্যালি
এইগুলো ওই অ্যাডোলেসেন্ট, লেট অ্যাডোলেসেন্ট, আর্লি অ্যাডাল্টহুড এই পিরিয়ড থেকে সাধারণত প্রেজেন্ট করতে আরম্ভ করে। স্কিজোফ্রেনিয়াতে মেইনলি যে প্রবলেমসগুলো দেখা যায় যে পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের সে বাস্তবের সাথে তার যোগাযোগটা আস্তে আস্তে যেন ছিন্ন হয়ে যাচ্ছে। হি ইজ লুজিং কন্ট্যাক্ট উইথ রিয়ালিটি। যেরকম ওর মনে হতে পারে যে লোকজন ওর বিরুদ্ধে হয়তো বা কিছু কনস্পায়ার করছে, ওর কিছু ক্ষতি করার চেষ্টা করছে, তারপর ওর মধ্যে এরকম সেন্সরি ডিস্টরশনস আমরা বলি, যেরকম হ্যালুসিনেটরি এক্সপিরিয়েন্সেস গুলো অ্যাপিয়ার করতে পারে। সেটা হচ্ছে দুশ্চিন্তা এতটাই তার মাথার মধ্যে বেড়ে যায়, তখন ও ভাবতে আরম্ভ করতে পারে যে লোকজন তার সম্বন্ধে কিছু কথা বলছে এবং সেটা ও শুনতে পাচ্ছে। এই মানে এটাকে এক নম্বর হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে ডিলিউশন, আর সেকেন্ড হচ্ছে হ্যালুসিনেশন। তার সাথে কিছু ডিসঅর্গানাইজ বিহেভিয়ার, যেটা স্বাভাবিক বিহেভিয়ার না। হয়তোবা সে ভাবছে যে লোকজন তার এগেনস্টে কনস্পায়ার করছে, সে চলে গেল পুলিশের কাছে কমপ্লেন করতে যে এই আমার পাড়ার লোকজনরা আমার এগেনস্টে কিছু একটা প্লট করছে, টু ডু সামথিং নেফেরিয়াস এগেনস্ট মি। এই জিনিসগুলো সে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করতে আরম্ভ করলো, যার কোনো বাস্তব বেসিস নেই। তারপর কিছু ডিসঅর্গানাইজ বিহেভিয়ার এরকম অ্যাপিয়ার করলো, ডিসঅর্গানাইজ কিছু কথাবার্তার মধ্যে কিছু অসংলগ্নতা এসে গেল। আবার কিছু কিছু স্কিজোফ্রেনিক্স আছে যারা শুধু কিছু আমরা যেটাকে বলি নেগেটিভ সিমটমস, এইগুলো হচ্ছে সব পজিটিভ সিমটমস এইগুলো, আর অন্যান্য যেগুলো হচ্ছে একটা সেট অফ সিমটমস আছে যেগুলো নেগেটিভ সিমটমস। সে হচ্ছে তার নিজের পড়াশোনা বন্ধ করে দিল, তার স্বাভাবিক কর্ম যেটা ছিল কাজকর্ম করতো সেটা বন্ধ করে দিল, জাস্ট চুপচাপ হয়তো বাড়িতে খুব একটা কথা বলছে না, উইথড্রন হয়ে যাচ্ছে, একদম মানে সমাজ থেকে নিজেকে গুটিয়ে ফেললো। এই জিনিসগুলো নিয়েও কিন্তু স্কিজোফ্রেনিয়া প্রেজেন্ট করতে পারে। তো এটা একটা বিরাট ওয়াইড স্পেকট্রাম অফ মানে সিমটমস আছে স্কিজোফ্রেনিয়াতে। কিন্তু কারুর যদি এরকম এমন কিছু আচার ব্যবহার দেখতে পারি ছোটবেলা থেকে বা আর খুব বড় বয়স হলে আর্লি অ্যাডাল্টহুডে, যার মধ্যে এটাই সাজেস্ট করছে যে তার সমাজের সাথে যেন তার সংযোগটা একটু ছিন্ন হয়ে যাচ্ছে, তাহলে somebody has to be very suspicious যে এই সময় ইন্টারসেপ্ট করা উচিত। এবং এটাই ডক্টর মুখার্জি আমাদের সঙ্গে কথা বলছিলেন, সবটা হয়তো আলোচনা করার যেটা যতটুকু আমরা সময় পেয়েছি বা সুযোগ পেয়েছি তার সাথে কথা বললাম। এবং তিনি যে বিষয়টা সবচেয়ে বড় কথা, মনোরোগ অনেকেই গুরুত্ব দিই না। আমাদের হার্টের রোগ হয়, লিভারের রোগ হয়, হাতে পায়ে রোগ হয়, কিন্তু মনোরোগ যে একটা রোগ এবং এটা চিকিৎসা যে জরুরি, যেটা অনেকে এড়িয়ে যান, ইগনোর করেন বা সেইভাবে গুরুত্ব দেন না। ঠিক আছে, মনোরোগ হয়েছে, ডাক্তারের কাছে গেলাম না, সেরে যাবে। এইটা কিন্তু আমার মনে হয় যে এতক্ষণ যে আলোচনায় উঠে এলো বা নির্যাস উঠে এলো, সেটা হচ্ছে যে মনোরোগটাও কিন্তু একটা রোগ, চিকিৎসা প্রয়োজন। এবং যখনই একটু সাধারণ এর বাইরে ব্যবহার কেউ করছেন বা তার একটু অসংলগ্নতা এসে গেছে, তখনই কিন্তু চিকিৎসার প্রয়োজন। এবং এনাদের মতন বিশেষজ্ঞরা রয়েছেন যাদের কাছে গেলে কিন্তু ঠিক সঠিক সময় চিকিৎসাটা যদি করা যায়, তাহলে হয়তো একজন মানুষকে ফিরিয়ে আনা যাবে সাধারণ বৃত্তের মধ্যে, যেখানে সে হয়তো নিজেকে একা ভাবছে, ডিপ্রেসড ভাবছে, তার হয়তো কোথাও ভয় লাগছে। শিশুদের ক্ষেত্রেও সেটা, যারা পড়াশোনা করছে বা একেবারে যারা বাচ্চা এবং তার থেকে যারা বড় হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব বেশি জরুরি। যেটা ডাক্তারবাবু বললেন এতক্ষণ, যে সেই জায়গাটায় যখনই কোনো একটা একটু বেসুরো লাগছে, তখনই কিন্তু সেই জায়গাটায় চিকিৎসাটা প্রয়োজন। এবং সেখানেই কিন্তু ডক্টর মুখার্জিদের মতন বিশেষজ্ঞদের প্রয়োজন, এবং তারা কিন্তু তাদের যে এক্সপার্টাইজ সেটা দিয়ে যখন ট্রিটমেন্ট করবেন, সেখান থেকে কিন্তু একজন মানুষকে ফিরিয়ে আনা সম্ভব। এটাই নির্যাস। অনেক ধন্যবাদ ডক্টর, আমাদের সঙ্গে এই আলোচনা থাকার জন্য, আমাদের এনলাইটেন করার জন্য, অনেক বেশি জানার জন্য। জ্ঞাতার্থ ইনি গুডেস হসপিটালের সঙ্গে জড়িত রয়েছেন এবং বিভিন্ন জায়গায় জড়িত রয়েছেন। সাইকিয়াট্রিস্ট ডক্টর দীপঙ্কর মুখার্জি, যখনই আপনারা মনে করবেন ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। এইরকম একটা জটিল যে বিষয় মনোরোগ, যেটা খুব গুরুত্বপূর্ণ, কেউ ইগনোর করবেন না। এটাও কিন্তু একটা রোগ, যেমন হার্টের রোগ হয়, কিডনির রোগ হয়, নিউরো রোগ হয়, এটাও কিন্তু একটা রোগ। ডক্টর অনলাইনে এইরকমই অনুষ্ঠান নিয়ে আবার আমরা ফিরে আসব। এই অনুষ্ঠান আপাতত শেষ করছি। নমস্কার। থ্যাংক ইউ।